দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মনজুর আল মতিন। আজকে আমরা সাম্প্রতিক সময়ের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে সবার আগে স্বাভাবিকভাবে আছে যুদ্ধের প্রভাব নিয়ে আজকে আশঙ্কা প্রকাশ করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন জ্বালানি তেল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে পারে, সামনে কী ধরনের বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য, সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আছেন জনাব সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ল, তিনি মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং আছেন জনাব সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব ইজাজ, আপনার কাছে আসতে চাই। আজকে জেট ফুয়েলের দাম বাড়ানো হলো এবং এক লাফে 90 টাকা বাড়ানো নিয়ে এই খাত সংশ্লিষ্টদের বেশ খানিকটা উদ্বেগের কথা আমরা দেখছিলাম গণমাধ্যমে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ইঙ্গিত দিচ্ছেন যে সামনে জ্বালানি তেল সহ সবকিছুর উপরেই আসলে যুদ্ধের প্রভাব পড়তে পারে, এই প্রভাবটা আসলে কমিয়ে আনার জন্য সরকার কি ভাবছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচকদেরকে ধন্যবাদ। দেখেন, বর্তমানে বিশ্বের এই ইরান, ইসরায়েল আর আমেরিকার এই যুদ্ধের বেলায় সবচেয়ে এফেক্টেড এরিয়া হচ্ছে এনার্জি অয়েল সেক্টরটা, কারণ এখান থেকেই বিশ্বের 20% তেলের জাহাজ এবং পৃথিবীর প্রায় অনেক দেশেই হয়। তো সেই ক্ষেত্রে আমরাও এফেক্টেড হচ্ছি এবং এটা যদি কন্টিনিউ করে, এটা শুধু আমরা না, সারা পৃথিবী এফেক্টেড হবে। এই সরকার যথেষ্ট রকমের চেষ্টা করেছিল প্রথম দিকে যেন তেলের দাম যেন না বাড়ানো হয়, বাট সেই ক্ষেত্রটা হয়তো বা বর্তমান পরিস্থিতিতে সেটা আর সম্ভব হচ্ছে না, বিদায় হয়তো বা তেলের দামটা বাড়ানো হয়েছে। বাট একই সঙ্গে একটা জিনিস বলতে হবে যে আমাদের সরকারের থেকে দায়িত্ববান ব্যক্তিরা বলছেন যে তেলের মজুদ আছে এবং এটাও বাস্তব। এবং প্রকৃতপক্ষে আমরা দেখছি যে তেলের পাম্পে গেলে অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না। তো একই সাথে এটা বলা যেতে পারে যে প্রত্যেকটা তেলের পাম্পের আপনার যেরকম একটা মজুদ রাখার সীমা আছে, অতীতে হয়তোবা 24 ঘন্টায় তারা সেটা বিক্রি করতেন, এখন হয়তোবা আমাদের এই প্যানিকের কারণে হয়তোবা সেটা অর্ধবেলাতেই বিক্রি হয়ে যাচ্ছে, সেই কারণে হয়তোবা পাম্পে তেল থাকছে না। এটা একটা কারণ হতে পারে যে আমাদের প্যানিকের কারণে অতিরিক্ত তেল বিক্রি হচ্ছে বা যতটুকু ছিল সেই কারণে হয়তো মনে হচ্ছে যে তেল পাওয়া যাচ্ছে না। আসলে তেলের মজুদ আছে। দামের ব্যাপারটা এটা সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়, সাপ্লাইয়ের বিষয় অ্যান্ড ডিমান্ডের বিষয়। এটা শুধু বাংলাদেশে না, এবং পাকিস্তানেও বেড়েছে, ভারতেও বেড়েছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে পৃথিবীর অনেকটা দেশই এফেক্টেড হচ্ছে। তো এই সরকারের এই মুহূর্তে যা যা করণীয় সেটাই করছে। তেলের দাম বাড়ানো প্রয়োজন ছিল বিদায় বাড়িয়েছে, যতদিন বাড়ানো সম্ভব না বাড়ানো সম্ভব ছিল সেই চেষ্টা করেছে। এখন সারা বিশ্বে যা হবে, বাংলাদেশ তো বিশ্বের বাইরে না, তো সেই জায়গাটাতে আমার মনে হয় আমরা সবাই এফেক্টেড হব, এটা স্বাভাবিক ব্যাপার। এবং তেলের দাম তেলের যেই মজুদ বা তেলের সরবরাহের সাথে আমাদের যানবাহন, আমাদের বাজার, পণ্য সব কিছুই নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের বিএনপির মহাসচিব এবং আমাদের মাননীয় মন্ত্রী উনি যেটি বলেছেন যে এফেক্টেড হবে, এটা এফেক্টেড হওয়ার সম্ভাবনাটা আছে এবং এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে সরকার যথেষ্ট পদক্ষেপ নিবে যতটুকু সহনীয় করে রাখা সম্ভব। পাম্পগুলোকে কেন্দ্র করে পাম্প মালিকদের সংগঠন বিভিন্ন ধরনের আশঙ্কার কথা বলেছেন। তারা একটা পর্যায়ে নিরাপত্তা বাড়ানোর কথা, ক্ষেত্র বিশেষে সেনা মোতায়েনের কথাও তারা বিভিন্ন সময় বলেছেন। পাম্পগুলোকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। একজন বিএনপি নেতাও সেখানে মারধরের শিকার হয়েছেন, তিনি বোধহয় জোর করে তেল নেবার চেষ্টা করছিলেন এরকম। তো এই পাম্পের ব্যাপারে শৃঙ্খলার বিষয়ে কি সরকারের কোনো পরিকল্পনা আছে? দেখেন, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে স্টার হোটেলে তাদের কর্মচারীরা একজন ক্রেতাকে মারপিট করলো কি দামের নিয়ে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে ওই যে আমাদের যেই 17 বছরে যে আমাদের যে একটা ক্ষোভ ভিতরে ছিল, যে এটা বিভিন্নভাবে বহিঃপ্রকাশ হচ্ছে। এখন আমাদের সমাজে এখন যেটা দেখা যাচ্ছে, আমি যেভাবে দেখতে চাই, বলতে চাচ্ছি আর কি, যে সেভাবে যে কিছু হলেই আমরা একটু রেগে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, অধৈর্য হয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে হ্যাঁ, যে আমাদের সামাজিক ব্যবহার, আচরণের দিক থেকে আমরা একটু অধৈর্য হয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে ওনারা হয়তো বা ইনসিকিউর ফিল করছে, বাট আমার কাছে মনে হয় না যে ওনারা যদি পেশাদারিত্বের সাথে পেট্রোল পাম্পে আচার ব্যবহার করেন এবং একটু ধৈর্যশীলভাবে কাজ করেন, আমার সেই ক্ষেত্রে মনে হয় না যে কোনো ধরনের দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওইরকম কোনো ঘটনা হতে পারে যার জন্য সেনাবাহিনী মোতায়েন করা লাগবে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসি। সরকারের তরফ থেকে জ্বালানি তেলের প্রসঙ্গে একটা কথাই ঘুরে ফিরে বলা হচ্ছে যে আসলে সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ করে ফেলছেন এবং সেই কারণে আসলে এই দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে। আপনার কি মনে হয়? এটা আমার কাছে মনে হয় একদম খোরা যুক্তি। মানুষ মজুদ করবে তেল, কোথায় করবে ভাই? মানে তেলের যে ক্রাইসিসটা, এটা মজুদ যদি কেউ করে থাকে পাম্পওয়ালারাই করছে।
পাম্প ওনারাই বিক্রি করতেছে না। সরকারের কথা বলে আমার কাছে অদ্ভুত লাগে। সরকারের মন্ত্রী বলতেছেন প্রচুর তেল আছে, আপনার প্যানিকড হবেন না। তো প্রচুর তেল আছে, এটা ওনার কথায় কি মানুষ আতঙ্কগ্রস্ত হবে না? মানুষ হাত থেকে আতঙ্কগ্রস্ত হবে না তখন যখন সে পাম্পে গেলেই তেল পাবে। তো পাম্পে গেলে তেল পাচ্ছে না কেন? সরকার কি এটা মনিটরিং করে যে একটা পাম্পে তেল নাই কেন? পাম্পকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি এতটুকু তেল উঠাইছো, তোমার এতটুকু তেল অমুক দিন দেওয়া হয়েছে, তোমার তেল নেই। কোনো পাম্পে কিসে তেল পাবেন না আপনি। আমি প্রত্যন্ত অঞ্চলের কথা বলতে পারি, আমি মাঝখানে গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। তেল নাই বলতেছে, কিন্তু 300 টাকা দিয়ে তেল বিক্রি হচ্ছে। আপনার বোতল নিয়ে যাচ্ছে, 2 লিটার 5 লিটার বোতল নিচ্ছে, প্রতি লিটার 300 টাকা পাওয়া যাচ্ছে, এবং সেটা পাম্পলাই দিচ্ছে। পুলিশ গেলে তেল পাচ্ছে। আমার এক পরিচিত ব্যক্তি, উনি তেল পাচ্ছে না, উনি পুলিশের এক কর্মকর্তাকে ফোন দিয়েছে, সে তেল পাইছে। তাহলে কীভাবে হলো ভাই ঘটনা? তেল নাই নাকি সাধারণ মানুষের ক্ষমতা নাই? সাধারণ মানুষ যে তেল ব্যবসায়ী ঘাড়ে ধরতে পারছে না, তেল আছে, তেল পর্যাপ্ত আছে। এই ক্রাইসিসটা ক্রিয়েট করা হচ্ছে আমি মনে করি, এবং সেটা ক্রিয়েটের জন্য মূল দায়ী হলো এই সরকারের জ্বালানি মন্ত্রী, মূল দায়ী। এই ক্রাইসিসটা উনি তৈরি করছেন এভাবে, উনি শুরুতে এটা রেশনিং করে দিয়েছেন। যখন উনি রেশনিংয়ের ঘোষণাটা দিলেন, ওই সময় থেকে ক্রাইসিসটা উনি শুরু করে দিলেন। তারপরে তো তুলেও নিলেন। তারপরে লাভ কি? মানুষের মতো আতঙ্ক চলেই গেল, আতঙ্ক তো থাকতেই থাকলো। এখন মানুষ যখন কোনো পাম্পে যায়, গাড়ি নিয়ে যায়, বাইক নিয়ে যায়, সবাই এখন ট্যাঙ্কি ফুল করে। তাদের প্রথম আবদার ট্যাঙ্কি ফুল করে দাও। ওরা বলে 500 টাকার উপরে দেবো না, গাড়িকে বলে 500 টাকার উপরে দেবো না, ইয়েকে বলে যে 2 লিটার বেশি দেবো না। ওরা এখন রেশনিং করে। এই রেশনিং কিন্তু সরকার রেশনিং উঠাই নিছে। এখন সরকারকে আপনি জিজ্ঞাসা করেন, তুমি যে রেশনিং উঠাই নিলা, তাহলে তেল পাচ্ছি না কেন? সরকার এগুলো জবাব দিচ্ছে। যখন সে রেশনিংটা উঠায় নেয়, তখন তার কাছে তথ্য আছে যে তার স্টকে কী পরিমাণ তেল আছে, এবং দৈনিক আমাদের কী পরিমাণ তেল কনজামশন হচ্ছে। তো সেই তথ্যের সঙ্গে বাস্তব চিত্রে কোনো মিল নাই কেন? বলুক তারা, কেন মিল নাই? তাহলে এখানে ক্যারিকেচারটা সাধারণ মানুষ করছে না, পাবলিকের উপর দোষ চাপায় না। দোষ চাপালে সরকারের উপর চাপান এবং ওই ডিলারদের উপর চাপান। এই দুজনে মিলে ক্যারিকেচার করতেছে, এবং যে ডিলাররা করতেছে তাদেরকে আপনি ইচ্ছা করে ধরতে পারেন না। ধরছেন 2-1 পর্যন্ত, কোনো রকম মনিটরিং করছেন? করেন নাই তো। একজনের কাছ থেকে অবশ্য ওই মাটির নিচে মজুত করা অনেক আগের কথা, আগের কাহিনী ধরা হলো। তো এখন এগুলো যেতে হবে না। আরেকটা জিনিস, এই যে তেলের দাম বাড়বে বলতেছে, তেলের দাম তো বিশ্ববাজারে কমছে। বিশ্ববাজারে $14 কমে গেছে প্রতি ব্যারেলের দাম। যখন নাকি ইরান বলল যে আমেরিকা এবং তার যারা সঙ্গে আমাদের যুদ্ধে যারা আমাদের বিরোধিতা করতেছে, তারা ছাড়া আর সবাই যেতে পারবে এখান থেকে, ওই ঘোষণার পরেই তো তেলের দাম কমে গেছে। যদিও আমেরিকা প্রচার করতেছে যে আমাদের আক্রমণের সিদ্ধান্ত থেকে ফিরে আসার পরে, মানে ফিরে আসার কারণে তেলের দাম বাস্তবতা হলো তেলের দাম কমছে। যখন তেলের দাম $14 ব্যারেল প্রতি কমলো, তখন আমাদের সরকার মাঝখান থেকে, সরকার তো না, এই বিপিসি যারা আছে এরা বুদ্ধি দেয় মাঝে মাঝে, স্যার এটা একটা সময় ছিল লাভ করার, এখন লাভ করার তোমার, তাই তো লাভের সময় তো চলে যাচ্ছে, এখন দাম বাড়বে ঘোষণা দিচ্ছে। যে লোকটা ঘোষণা দেয়, মির্জা ফখরুল দেগার যেই দিক, যে ঘোষণা দেয় সে টের পায় এই ঘোষণার আফটার ইফেক্ট কী হবে। তাদের থেকে এগুলো চিন্তা ভাবনা নাই। ওনাকে ঘোষণা দিতে হয় কারণ উনি তো হলো কি আপনার স্থানীয় সরকার। আমাদের দেশটা হচ্ছে অদ্ভুতভাবে, বুঝছেন, এখন সত্যি কথা বলবো যে সরকার মাত্র ক্ষমতায় আসছে, এখন উল্টাপাল্টা বলতেছি। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দেয় হলো আইনগত ব্যাখ্যা, তাহলে আইনমন্ত্রী এটা কী করতে রাখছে ওখানে? এই যে আইনগত যত ব্যাখ্যা আছে, জুলাই সনদ মনদ যা কিছু আলোচনা হচ্ছে, আইনমন্ত্রী কিন্তু কিচ্ছু বলে না। তার মানে উনি আইনমন্ত্রী হওয়ার যোগ্য না, ওরা ডেপুটি বানিয়ে দেন, অথবা আবার পাঠায় দেন সে এই অ্যাটর্নি জেনারেল করে দেন। ওনারা আপনি কেন রাখছেন রে ভাই? যদি ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী করে পাঠান, ওরা রাখছেন না কেন? আবার তেলের দাম বাড়বে কিনা বলে মির্জা ফখরুল, কেন ভাই? উনি বলুক, ওই যে একজন বলছে না রেশনিং করলাম, পরে কাজে না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, উনি যাকটা ওরা গাড়ি নিয়ে ফ্ল্যাগ ছাড়া তেল পাই কিনা দেখি। ধন্যবাদ। ফালতু আলাপ সব। জনাব সারোয়ার তুষার, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে, এই যে
এক একজন এক এক কথা বলেন সরকারের, যেটা জনাব মাসুদ কুমার বলছিলেন, আসলে সরকারের কি মুখপাত্র থাকা উচিত এবং এই ব্যাপারে এই যে এক একজন মন্ত্রী যিনি আসলে সেই মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট না, তার কথাও কি আমরা তাহলে সেভাবে গুরুত্ব দিয়ে নিব নাকি সেটারও প্রয়োজন দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। মুখপাত্র প্রশ্নে আমার বক্তব্য হচ্ছে যে সরকারের অলরেডি মুখপাত্র আছে, মানে অলিখিত মুখপাত্র, সেটা হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিই আসলে সব কিছু জানাচ্ছেন, বলছেন। এর বাইরে আরও গুরুত্বপূর্ণ যে মন্ত্রীরা যারা আছেন তারা এক এক সময় ঠিক ওই বিষয়ে তাদের এক্সপার্টাইজ আছে, এই কারণে মন্তব্য করেন, ব্যাপারটা তা না। তাদের মিডিয়ার সামনে বলতে হয় এবং সে কারণে তারা বলেন, এটা তারা এইভাবে বলতে তারা অভ্যস্ত। এবং বাংলাদেশের মন্ত্রীদের বা মন্ত্রণালয়গুলোতে যারা দায়িত্বে আসেন তাদের এরকম অতিকথনের এটা মানে নতুন কিছু না। এবং তারা আসলে পরিস্থিতিটাকে অলরেডি একটা জটিল পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন। যেমন এক্ষেত্রে মাসুদ ভাই খুব রাইটলি বললেন যে এই যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি যখন আগামী ঘোষণাটা দিয়ে দিলেন, আমাদের মতো দেশে মানে এই যে তেলের সংকট আসতে পারে, দাম বাড়তে পারে, আমাদের মতো দেশে এটা একটা মানে বিরাট বিজনেস অপরচুনিটি ডেকে আনে এই যে যারা সিন্ডিকেট করে। আপনি অলরেডি এটার ইয়ে দেখতে পাচ্ছেন, ওই বিভিন্ন পাম্পে যে তেল নাই, কিন্তু এটা আদৌ তেল নাই নাকি আসলে তারা এটা একটা সুযোগ খুঁজছে, সেটা বিরাট একটা মানে খতিয়ে দেখার বিষয়। এই জেট ফুয়েল প্রশ্নেও আমরা দেখলাম যে আমাদের যেমন সব কিছুতে বাড়াবাড়ি, আপনি জেট ফুয়েল আমরা সবাই বুঝি যে একটা ক্রাইসিস চলছে সারা পৃথিবীতে, কিন্তু আশপাশের দেশগুলোতে কি হচ্ছে, কিংবা বাংলাদেশেও তো ধরেন এই যে তেলবাহী জাহাজ আসা, এটা তো একটা ক্লাস 5-এর বাচ্চা জানে যে এই যে এখন যে তেলবাহী জাহাজগুলো আসছে সেটা আপনি গতকাল অর্ডার করেছেন আজকে চলে আসছে, ব্যাপারটা এরকম না। এই এলসি খোলা, আমদানি, আগাম অর্ডার করা, এগুলো সব বিগত সরকারের সময় করা, মানে ইন্টারিম গভর্নমেন্ট এই মানে অর্ডারগুলো করে গিয়েছিল। এবং গত 22 দিনে, যেটা আজকে ওই যে এওএবি, এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা যখন এই জেট ফুয়েলের দাম বাড়ানোর প্রতিবাদ করেছে তখন তারা বললেন যে 22 দিনে 25টি তেলবাহী জাহাজ বাংলাদেশে এসছে। কাজে আপনার এখানে, এবং মন্ত্রীদের কথাও তো সেই কথাটা আছে যে বাংলাদেশে আসলে তেলের এই মুহূর্তে কোনো, জ্বালানি তেলের এই মুহূর্তে কোনো সংকট নাই। তাহলে আপনি 1 মাস, এবং এই যে বাড়ানো হয়েছে জেট ফুয়েল, অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে এটা শুধুমাত্র যারা বিমানে চড়ে তাদের বিষয়, কিন্তু এটার একটা মার্কেট, একটা ইম্প্যাক্ট আছে। পাশাপাশি বিমান আজকাল সাধারণ মধ্যবিত্ত এমনকি ছাত্ররাও নিজেদের দূরত্বের জন্য অনেক কারণে যাচ্ছেন, ফলে এটা এখন আমাদের একটা প্রয়োজনের অংশ হয়ে গেছে। তো সেখানে আপনি দ্বিতীয় দফা এই যে এখন 80% বাড়ানো হলো, মানে 90 টাকা বাড়ানো হয়েছে লিটারে, এটা কিন্তু এই 1 মাসের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ানো, এর আগে 17 টাকা বাড়ানো হয়েছিল। ফলে টোটাল বাড়ানো হচ্ছে প্রায় মানে 100%, দ্বিগুণ হয়ে গেছে দাম, দ্বিগুণ হয়ে গেছে। এখন আপনি দেখেন যে ভারত এবং নেপালে, ভারতে কি ডোমেস্টিক ফ্লাইট আমাদের চেয়ে বেশি চলাফেরা করে না? ভারতে এখনও অপরিবর্তিত আছে আগের মতো, নেপালে আগের মতো আছে। পাকিস্তান বাড়িয়েছে সেটা হলো 25%, সেখানে আমরা বাড়িয়েছি প্রায় 100%। এখন আমরা তো ওই যে ওই রকম জায়গায় চলে যাচ্ছি, সলিমুল্লাহ খান যেটা বলেছিলেন যে মনে হচ্ছে যুদ্ধের সমস্ত খরচ আমরা দিচ্ছি। তো আমাদের এখানেও তো সেই অবস্থা হলে এটা হচ্ছে অসাধু যারা সিন্ডিকেট, এবং তাদের বেশিরভাগই আসলে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যাবে খুঁজলে, তারা যেটা ভাই বলেছেন যে একটা মকার মধ্যে থাকেন, মকা খুঁজতে থাকেন, সেই মকাটাই তারা এখন করার চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে সরকারের লিপ সার্ভিসিংয়ের বাইরে মানে কার্যকর মনিটরিং, বিশেষত এই ঈদের মৌসুমটাতে আমরা দেখলাম টোটালি আসলে ভেঙে পড়েছে, মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং শেষ পর্যন্ত আমাদের স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বললেন যে আপনারা এরকম মব করবেন না, কিন্তু মবের বিরুদ্ধে কিন্তু কঠোর হওয়ার কথা সরকারের, কিন্তু তারা এটা থামাতে পারছে না। অন্যদিকে এই বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক, আমি বলবো যে সরকারই ইনজেক্ট করছে। এবং যেটা গতকালকে ট্রাম্পের এই ঘোষণার পরে আপনি জানেন যে এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা যেটা নর্মালি বুঝি যে অনেক কিছু পারসেপশনের উপরে, যখন ট্রাম্প বললেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি, তখনই কিন্তু মার্কেটে এটা প্রভাব পড়া শুরু করে। তো আমাদের এখানে আবার উল্টো প্রভাব পড়ছে, এবং এই সুযোগটা আমাদের এখানে ব্যবসাটা নেওয়া শুরু করবে। এবং এই ক্ষেত্রে সরকারের জ্বালানি মন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা পাবলিক ওরিয়েন্টেড চিন্তা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন এখান থেকে আমাদের উদ্ধারের জন্য সরকার যদি এই সঠিক তথ্য জনগণকে দেয় যে আমাদের পর্যাপ্ত তেলের আছে, এবং যে সমস্ত ওই আপনার যে লম্বা লাইন হচ্ছে পাম্পগুলোতে, এইখান থেকে মানে কিভাবে ক্লিয়ারেন্স করে মানে যেন এই ধরনের ইয়েগুলো না হয়, সেটার জন্য সরকারকে আপনার ওই পাম্পগুলোতে মনিটরিংয়ের ব্যবস্থা করা উচিত, টহলের মানে পেট্রোলিংয়ের ব্যবস্থা করা উচিত। কিন্তু সেটা সরকার করবে কিনা আমার ধারণা যে তারা এরকম কিছু ভাবছে না, তারা উল্টো আরও মানুষকে এই ব্যাপারে আতঙ্কিত করার দিকেই যাচ্ছে। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাক। জনাব সার তুষার, আপনার কাছে ফিরে আসি। আজকে জেনারেল মাসুদকে গ্রেফতার করা হলো এবং এর সূত্র ধরে 1-11 আলাপ আবার নতুন করে শুরু হচ্ছে। শেখ হাসিনার আমলে আমরা বহুবার শুনেছি 1-11 কুশীলবরা আবার সক্রিয় হচ্ছে, কিন্তু কখনোই তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এই সময় এসে এই গ্রেফতারটা কি সেই 1-11 বিচারের প্রক্রিয়া, নাকি যে মামলাগুলোর কথা বলা হচ্ছে, মানব পাচারের মামলায় গ্রেফতার দেখানোর কথা বলা হয়েছে এখন পর্যন্ত, আসলে সেটার মধ্যে এটা সীমাবদ্ধ? দেখেন, শেখ হাসিনার প্রসঙ্গে হলো 1-11 যেটা মূল প্রকল্প ছিল যে ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণ, শেখ হাসিনা এটার সাথে অ্যাগ্রি করেই ক্ষমতা এসেছিলেন। এবং আমরা দেখেছি যে এটা -2 বলা হলো, আদতে এটা ছিল -1, দ্যাট ইজ বিএনপিকে মাইনাস করাটাই ছিল। এবং আওয়ামী লীগ সম্ভবত পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল যারা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে এবং একটা বিরাজনৈতিক প্রকল্পকে এগিয়ে নিয়ে গেছে। এবং মুখে যাই বলুক তারা, এই যে এই 1-11 কুশীলবদের তারা কিন্তু এই যে মাসুদ সাহেবকে তারা এমপিও বানিয়েছে, যদিও জাতীয় পার্টি থেকে, কিন্তু এটা একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে হয়েছে, এটা বোঝা যায়। এবং এই মাসুদ সাহেব কিংবা এটার তাকে যে মামলাতেই আপনার অ্যারেস্ট দেখানো হোক না কেন, আমরা এটা বুঝি যে এটা আসলে একটা মেসেজ বা বার্তা দেওয়ার চেষ্টা করা সরকারের পক্ষ থেকে যে 1-11 ফলে এই যে এখন যিনি বর্তমান প্রধানমন্ত্রী তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল এবং তাকে একরকম মুচলেকা দিয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, এবং এটার অন্যতম প্রধান হোতা কিন্তু এই ব্যক্তি, যে মানে জেনারেল মাসুদ। এবং তিনি অবৈধ ভোটের এমপি ছিলেন এবং ওখানে বিএনপিকে যেভাবে রাজনৈতিক দল হিসেবে নাই করে দেওয়ার চেষ্টা ছিল, এই সমস্ত কিছুরই একটা বিচার কিংবা একটা অ্যাড্রেস করা দরকার ছিল। তো সেটাই এই মানব পাচার মামলা হোক আর যে কারণেই হোক সেটার মধ্য দিয়ে হচ্ছে। এখানে একটা বিষয় আসবে, সেটা হলো যে এই যে ধরেন যদি মানব পাচার মামলাও ধরি, এই মানব পাচার মামলায় এই ব্যক্তির সাথে কিন্তু আপনার বিএনপির একাংশ জড়িত আছে। তো তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে কিনা, বা নাকি এটা শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু ধরেন আমরা যদি 1-11 নিয়ে আলোচনাটা করি, যে উনি তো ব্যক্তি, কিন্তু 1-11 বাংলাদেশে কেন ঘটে, এটা হচ্ছে আমাদের একটু নজর দেওয়া দরকার। সেটা আমি মনে করি যে এটা ঘটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা মীমাংসার অভাব থেকে। এবং মীমাংসা হচ্ছে না, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো গ্রহণযোগ্য পথ আমরা বের করতে পারছি না বা পারি নাই। সে কারণেই কিন্তু বৈশ্বিক আঞ্চলিক শক্তিগুলো এবং দেশের ভেতরের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তারা মিলে এই ধরনের একটা বিরাজনৈতিক এবং উচ্চাভিলাষী প্রকল্প চালিয়ে নিতে চেয়েছিল বাংলাদেশের রাজনীতির উপর। এবং আমরা কিন্তু পুরোপুরি এটার প্রভাবে বাইরে চলে গেছি, এটা বলা যাবে না। এমনকি 1-11 নামটা ওই 9/11-এর সাথে মিল রেখে করা হয়েছে, এটা বোঝা যায়। 9/11-এর পরে আমরা পুরো মধ্যপ্রাচ্যে যে শক ডক্ট্রিন দেখতে পাচ্ছি, 1-11 পরেও কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্টেট ইনস্টিটিউশন এবং রাজনৈতিক দল সব কিছু কিন্তু এই ধরনের একটা শকের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন সামনে আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একদিক থেকে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা, অন্যদিকে এটাকে বাতিল করার চেষ্টা, এর মধ্য দিয়ে কিন্তু আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো গ্রহণযোগ্য এবং সাংবিধানিক পথ বের করতে পারি নাই। যেটুকু সংবিধান ছিল এটা একটা টোটকা আকারে ছিল এবং এটাকে খুব সহজেই ম্যানিপুলেট করা গেছে। এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে 1-11 থেকে আমাদের দলগুলো যদি শিক্ষা নিতে চায়, বিশেষত বিএনপি, কারণ বিএনপির 14দশ সংশোধনীরও কিন্তু একটা প্রেক্ষাপট আছে এর সাথে। মানে বিএনপি 14দশ সংশোধনী এবং সেই সংশোধনীর কারণে যে ওই যে বিচারপতির বয়স বাড়ানো এবং তার ফলে লগি বৈঠা এবং লগি বৈঠা থেকে 1-11, ফলে এটার সাথে এই যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ছাড়তে না চাওয়ার যে প্রবণতা, তার একটা সম্পর্ক আছে। এখান থেকে বিএনপির, আমি মনে করি যে বিএনপি এবং এক্সিস্টিং সকল দলের শিক্ষাটা নেওয়াটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা কখনো ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে এই ধরনের কোনো উচ্চাভিলাষ দেখাবো না। যদি আমরা এটা দেখাতে পারি, তাহলে আসলে এই যে বাইরের যতই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকুক না কেন, আমরা যদি নিরেট থাকতে পারি একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে, তাহলে কিন্তু কেউ এটা সুযোগ নিতে পারবে না। তো সেটাই হচ্ছে 1-11 এখন বর্তমান সময়ের মেসেজ। জনাব মাসুদ কামাল, এই জেনারেল মাসুদের গ্রেফতারের মধ্য দিয়ে আসলে কি কোনো বার্তা দেওয়া সম্ভব যে ভবিষ্যতে কেউ যদি 1-11 মতন কোনো ঘটনা ঘটাবার চেষ্টা করেন, তাদের পরে হলেও অনেক বিলম্বে হলেও একটা বিপদের মুখে পড়তে হতে পারে? এটা আপনি বার্তা ভাবতে পারতেন যদি 1-11 কোনো ভূমিকার জন্য ওনাকে অ্যারেস্ট করা হতো। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে মানব পাচারের মামলায়, মানে আদম ব্যবসায়ী করছে, সে আদম ব্যবসা করছে। এই আদম ব্যবসাতে আরও অনেকেই জড়িত ছিল। কে ছিল না? বিএনপির অনেক লিডার জড়িত ছিল, এখানে আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল। তো ওদের সবাইকে ধরেন কেন, ওনাকে ধরলেন কেন? আর আদম ব্যবসার নামে ওনাকে আপনি ধরলেন, তাহলে 1-11 প্রভাবটা কোথায় পড়লো? অথচ 1-11-তে সে কি অন্যায় করে নাই? ওই সময় তো তৎকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল মেজর জেনারেল আব্দুল মতিন, তার নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল যে আপনার এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ যাদের আছে অপরাধ দমন কমিটি, এই জাতীয় কমিটি, সেই কমিটিতে মতিন সাহেব ছিলেন চেয়ারম্যান এবং মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন সদস্য সচিব। এবং যত লোককে ধরা হয়েছে, যে আপনার ব্যবসায়ীদের ধরা হয়েছে, এটা মাইরা পিঠে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, রাজনীতিবিদদের ধরা হয়েছে, বাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়েছে, যেটা এই সব কাজের নাটের গুরুত্ব এই মাসুদউদ্দিন চৌধুরী। আচ্ছা, ওগুলি বাদ দেন, সেটা করছে, তার জন্য বিচার করেন আপনি। কিন্তু তারেক রহমানকে যে পিটানো হয়েছে,
তাকে যে ফিজিক্যালি মারা হয়েছে এটা তো উনি মারছেন। আমরা তো অনেক অনেক শুনছি যে উনি নাকি নিজে হাতেই কাজটা করছেন, এরকম কথা আমরা শুনছি। আজকে দেখলাম যে পিপিজে মিস্টার ফারুকি সেও বলতেছে উনি তাকে মারছেন। তাহলে উনি যদি মেরে থাকেন, একটা পলিটিক্যাল পার্টির লিডারকে আপনি ধরতেই পারেন, ওনার প্রতি কোনো অপরাধ থাকলে ধরবেন, ফৌজদারি অপরাধ থাকলে ফৌজদারি মামলা হবে, রাজনৈতিক অপরাধ করলে তার জন্য ওই মামলা হবে, কোনো সমস্যা নেই। তাকে মারবেন কেন আপনি? মারাটা কি অন্যায় না? তার তো এই এক কারণে তার যদি মামলা হইতে আমি খুশি হইতাম যে আপনি একজন লোককে ফিজিক্যালি টর্চার করছেন এবং তাকে পঙ্গু করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব করছেন। তারেক রহমান ওই সময় যদি লন্ডনে চলে না যেতেন তাহলে হয়তো আজকে উনি পঙ্গুই থাকতেন, ওখানে উন্নত চিকিৎসার জন্য হয়তো উনি বেঁচে গেছেন। তো আমার কথাটা হলো কি, আমি কি চাই 111 আসবে না কি আসবে এই আলোচনার পরে, কিন্তু ভাই তার আগে হলো যে একজন লোককে ধরে আপনি তাকে মারবেন কেন? মারতে আপনি পারেন না, মারছে তো তাকে। এবং উনি একজন শীর্ষ পর্যায়ের লিডার ছিলেন ওই সময় উনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। একজন শীর্ষ পর্যায়ের লিডারকে আপনি ফিজিক্যালি টর্চার করতে পারেন? এটাকে অপরাধ না? তার এই অপরাধের শাস্তি মামলাটা হওয়া উচিত ছিল। মামলা করছে মানব পাচার, কেন? এই ধরনের নমুনা কিন্তু অনেক দেখছি। এই এবিএম খায়রুল হক মামলা করেছে হত্যা মামলা। ভাই সেই লোক বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়ে গেছে, তার বিরুদ্ধে আপনি সেই কারণে মামলা করেন। আবার দেখেন যে আজকে একটা ঘটনা দেখলাম যে আপনার পুরান ঢাকার এক ঘটনা ঘটছে, শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, যে রিয়াদ না ফিয়াদ এক ছেলে 11 বছর ছেলে, তাকে হত্যা মামলা। পরে দেখা গেলো ছেলে মরেই নাই। আজকে ওই 124 জনকে বেকসুর খালাস দিয়ে দিছে আদালত। যে দিয়ে দিল, আমার কথা হলো কি যে এই 124 জনের মধ্যে শেখ হাসিনা তো আরামে আছেন, ওনার আলাপ বাদ দেন, এখান থেকে মিনিমাম 50-60 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে তো রে ভাই। তাহলে এটার জন্য যে লোক মিথ্যা মামলাগুলো তাকে কেন ধরা হচ্ছে না? মানে আমার কথা হলো কি যে মামলাটা যেন একজন ছেলের হাতে মোয়া হয়ে গেছে। আপনি একজন লোককে মামলা করবেন, সঠিক কারণে মামলাটা করেন। এবং আমাদের আগের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি বলতেন যে মানুষ যদি মামলা করে তার অধিকার আছে মামলা করার। হ্যাঁ, মামলা করার অধিকার আছে, কিন্তু সেই মামলা যদি ভুল হয়, ভুয়া হয়, সাজানো মামলা হয়, সেটা দেখার অধিকার কিন্তু রাষ্ট্রের আছে। সে কাজটি রাষ্ট্র করে। যে কারণে কি হয়েছে যে জেনুইন অপরাধী সে কিন্তু ফালতু মামলা করার কারণে সে মুক্তি পেয়ে যাবে। তো এখন এখানেও কিন্তু তাই, তারেক রহমানকে মাইরা আমি তো ওই ছবিটা ভুলতেই পারি না। এই যে তারেক রহমান বিছানায় শুয়ে আছেন, খালেদা জিয়া তার একজন মা তার সন্তানের জন্য সন্তানের এই দুরবস্থা দেখে তার মানে কি প্রতিক্রিয়াটা ছিল। তো সেই ঘটনার পিছনে যে দেয় তার ওই মামলা করবেন না, তার মামলা করছে আরেকটা আজগবি মামলা। হয়তো এটা ঠিক আছে মামলা, আমি জানি না, কিন্তু আমি কিন্তু মনে করি যে মামলা যে ঘটনার কারণে হওয়া উচিত সেটাই হওয়া উচিত। জি, ধন্যবাদ। জনাব ইজাজ কবির, আপনার কাছে ফিরে আসি। এই যে জেনারেল মাসুদের যে ভূমিকা 11-11 সময়, সেটার জন্য কি সুনির্দিষ্ট মামলা হওয়া প্রয়োজন বলে মনে করেন? দেখেন, আমি একটু পিছের থেকে আসি। মাসুদ সাহেবকে যে অ্যারেস্ট করা হলো, এটা 8টা মামলা। এই 8টা মামলা বিএনপি সরকার আসার আগেই হয়েছে এবং এর মধ্যে 3টা সম্ভবত ওয়ারেন্ট, সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে ধরা হয়েছে এবং যেসব মামলার ইনভেস্টিগেশন চলছে সেসব মামলার অধীনে থাকা অবস্থায় তাকে বেশ কয়েকবার খোঁজাও হয়েছিল, পাওয়া যায়নি। এই ডিবি পুলিশের প্রধানের যে বক্তব্য থেকে আমি যেটা জানতে পেরেছি আর কি, যেটা দেখলাম মিডিয়ার মাধ্যমে। সো অ্যাজ এ রেজাল্ট শেষমেশ ওই ওয়ারেন্টের প্রেক্ষিতে ওনাকে খুঁজে পেয়ে অ্যারেস্ট করা হয়েছে। এখন এইখানে যেই মামলাই হোক, যেটাতেই হোক, ওই মামলার কারণে তাকে ধরা হয়েছে এবং সেই মামলাতে ইনভেস্টিগেশন হবে। এখন যেটা হচ্ছে যে 11-11-তে ওনার যে ভূমিকা ছিল সেইখান থেকে ধারণা করা হচ্ছে যে এটা হয়তো একটা প্রতিহিংসামূলকভাবে ওনাকে ধরা হয়েছে বা ইনডাইরেক্টলি কোনো একটা মেসেজ পাঠানোর কথা বলা হচ্ছে, বাট আমি সেরকম মনে করছি না। তার কারণটা হচ্ছে যে 11-11-র কুশলীপ যদি আমি ধরতে চাই তাহলে শুধু সেখানে মাসুদ সাহেব হয়তো বা ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর, বাট আরও অনেকে কি ফ্যাক্টর ছিলেন। এর মধ্যে মনে করেন যে বর্তমান সরকারে যিনি মানে এই ইলেকশন হওয়ার আগে যে ইন্টারিম গভর্নমেন্টে যে সরকার চালিয়েছেন এর মধ্যেও অনেকে ছিলেন। এবং আমি এখন ডিটেলস বলবো না, তবে মহিউদ্দিন আহমেদ সাহেবের 11-11-র বইটা পড়লে অনেকেরই স্মৃতিচারণ হবে। আর যারা ওই 11-11-র সময় যারা অতটা ছিলেন না, ওনারা যদি বইটা পড়েন ওনারা অনেক সময় বুঝতে পারবেন যে আসলে 11-11-র বেলায় কারা কারা সেই কুশলীবরা ছিলেন, কারা কারা সেই কনস্পিরেটররা ছিলেন। এবং সেই কনস্পিরেসিটা ছিল বিএনপির বিরুদ্ধে ছিল না, সেই কনস্পিরেসিটা ছিল গিয়ে হলো একটা
আউট অফ পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে দিয়ে, ম্যানিপুলেশনের মাধ্যমে দিয়ে, একটি বিদেশি রাষ্ট্রের সাহায্যের মাধ্যমে দিয়ে আওয়ামী লীগকে সরকারে আনার একটা কনস্পিরেসি ছিল এবং সেটাতে তারা সফল হয়েছে। এবং সেই সফল হতে গিয়ে আমাদের বিএনপির নেতা এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার একটা কোলাটারাল ড্যামেজের মধ্যে পড়েছিলেন। এবং হ্যাঁ, মাসুদ সাহেব যেটা বলেছেন যে এখন যদি ওনার বিদেশে উন্নত চিকিৎসার জন্য না যেতে পারতেন হয়তো ওনার শারীরিক অবস্থা এখন এতটা ভালো থাকতো না। কিন্তু এটা কোনো প্রতিহিংসামূলক বা ১/১১ এরকম কোনো মেসেজ না। তবে যদি কোনো সাক্ষ্য প্রমাণ ওইরকম কনক্রিট সলিড কোনো কিছু পাওয়া যায়, আমি মনে করি যে হ্যাঁ, যে ফৌজদারি অপরাধ সেখানে কোনো টাইম লিমিটেশনের বার নেই। তো সেই জায়গাতে যিনি ভিকটিম বা যারা ভিকটিম তারা যদি সিদ্ধান্ত নেয় এবং কনক্রিট কোনো তাদের আলামত বা তাদের কাছে প্রমাণ থাকে, তা আমার মনে হয় সেই ক্ষেত্রে ওনারা মামলা করতেই পারেন, তবে এটা তাদের সিদ্ধান্ত। জি, ধন্যবাদ। আরও একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো সাবার তুষার আপনার কাছে। সংসদে এখন পর্যন্ত বেশ কয়েকটি বিতর্ক ঝুলন্ত অবস্থায় রয়েছে, আবারও শিগগিরই অধিবেশন খুললে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তার মধ্যে ১৩৩টি যে অধ্যাদেশ সেগুলোর বিষয় যেমন রয়েছে, একই সাথে রাষ্ট্রপতির আদেশ যেটির বলে গণভোট হলো সেটির বৈধতা নিয়েও নানান ধরনের তর্ক বিতর্ক চলছে। দিনের শেষে কি একটা সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে মনে হয়? সমাধান হবে কিনা এটা পুরোপুরি এখন সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে। অধ্যাদেশের ব্যাপারে যেটা বললেন, এগুলো পার্লামেন্টেই ওঠার কথা, কারণ আমাদের সংবিধান সেভাবেই বলে। কিন্তু জুলাই সনদ কিংবা গণভোট এবং আদেশ, এই প্রশ্নগুলো ডিল করার ব্যাপারটা আলাদা, এবং সেখানেই সংবিধান সংস্কার পরিষদের আলোচনাটা কিংবা প্রস্তাবটা ছিল। এবং সেটা কিন্তু আপনি যেমন বললেন যে আদেশ আসলে আদেশের মাধ্যমে গণভোট হয়েছে, গণভোট কিন্তু আদেশকে অনুমোদন করেছে। গণভোটের প্রথম প্রশ্নটাই কিন্তু যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি অনুমোদন করেন কিনা। ফলে এটার আপনি চাইলে সাংবিধানিক অনেক যুক্তিতর্ক ধরতে পারবেন, এটার অনেক আইনি ভিত্তি আছে কি নাই সেগুলো নিয়ে অনেক সাংবিধানিক কিংবা লিগ্যাল তর্ক করা যাবে। কিন্তু মূল জায়গাটা হলো পলিটিক্যাল জায়গা থেকে যদি আমরা দেখি, গণভোট যেটাকে অনুমোদন করে দিয়েছে এবং সেই গণভোটকে সকল রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি যখন প্রচার করেছে, ক্যাম্পেইন করেছে যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেন। এখন আপনি তো গণভোট যখন আপনি হ্যাঁ ক্যাম্পেইন করলেন 2 মাস সময়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি 3 মাস সময়, তো আপনার কাছে তো প্রশ্নগুলো ছিল, পুরো গণভোটটা ছিল, আপনি তো তখন বলেন না যে না এটা অনেক জটিল প্রক্রিয়া ইত্যাদি, আমরা এটার সাথে একমত না। কিন্তু এখন আপনি বলছেন যে আদেশের সমস্যা কিংবা ওই প্রশ্নের সমস্যা, তো গণভোট থেকে তো আপনি গণভোটকে তো চেরে পিকিং করতে পারবেন না যে আমি গণভোটের আদেশ মানি না, ওই প্রশ্নটা মানি, আবার এই প্রশ্ন মানি না, ওই প্রশ্ন মানি, এইভাবে বলার সুযোগ নাই। গণভোট অ্যাকসেপ্ট করলে আপনাকে অ্যাজ এ হোল অ্যাকসেপ্ট করতে হবে। এবং আপনি যদি ওই সময়ের যিনি বিএনপির প্রতিনিধিত্ব করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে, জনাব সালাউদ্দিন আহমেদ, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্য একেবারে পরিষ্কারভাবে এরকম ছিল। 5 অক্টোবর 2025 উনি আলোচনা শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছেন যে এটা, এমনকি ভিতরেও বলেছেন, ঐক্যমত্য কমিশনের ভিতরেও বলেছেন যে গণভোট হচ্ছে সভরেন উইলের এক্সপ্রেশন, জনগণের সভরেন উইলের এক্সপ্রেশন, কাজেই পরবর্তী সংসদ এটা মানতে বাধ্য থাকবে। তখন যে প্রশ্নটা এসছে যে এক সংসদকে আরেক সংসদকে বাধ্য করতে পারে কিনা, তিনি উত্তর দিয়েছেন এটা তো এক সংসদ আরেক সংসদকে বাধ্য করছে না, জনগণ তার রায় সংসদে জানাচ্ছে যেটা সংসদ সদস্যরা মানতে বাধ্য থাকবে। ফলে এত কিছুর পরে বিএনপির এই পজিশনের পরে হঠাৎ করে তারা যখন সরকার গঠন করার পরে এখন যখন তারা গণভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে, যখন তারা বলে যে সংসদ সদস্যদের আপনি কি হাত পা বেঁধে দেবেন কিনা, আমাদের কাছে মনে হয় যে তারা আসলে এই গণভোট এবং জুলাই সনদের ব্যাপারে আন্তরিক না। এবং যেটা আমরা সর্বশেষ যেখান থেকে আবার বিতর্কটা নতুন করে এসছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংসদে, তিনি বলেছেন যে এখন তো আমরা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করবো এই অধিবেশনে, এই অধিবেশন তো 1 মাস চলবে এবং এরপরের অধিবেশন হচ্ছে বাজেট অধিবেশন, কাজে আমাদের এরপরে আলোচনা হতে পারে, এইভাবে বলেছেন। আমাদের বক্তব্য কিন্তু ঠিক এখানেই যে সংসদের কিছু নিজস্ব প্রায়োরিটিজ আছে, এই কারণেই আপনাকে সংস্কার পরিষদ করতে হবে, যেখানে এই ব্যাপারগুলো নিয়ে আলাদা আলোচনা করতে হবে। এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দুটো শপথের স্কোপ রেখেছিল এবং বিরোধী দলীয় সদস্যরা 2টো শপথ পড়েছেন। তো একদিকে 2টো শপথ পড়লেন তারা, আরেকদিকে সরকারি দলীয় সদস্যরা একটা শপথ পড়লেন, তো দুটোতে একসাথে ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক। ফলে আমাদের দাবিটা খুব সিম্পল যে এটাকে সাংবিধানিক কিংবা আইনি বিতর্কের বিষয় হিসেবে না দেখে পলিটিক্যাল
ঐক্যমত্য হয়েছিল সেখান থেকে দেখতে হবে, যেটা এই যে সর্বশেষ 13 অ্যামেন্ডমেন্টের রায়ে সাবেক প্রধান বিচারপতি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন সংবিধানে ছিল না তখনও এটা বাংলাদেশে প্র্যাকটিস হয়েছে রাজনৈতিক ঐক্যমত্য এবং জনগণের সমর্থনের ভিত্তিতে। এই জুলাই সনদ গণভোট পুরো ব্যাপারটাও কিন্তু সেরকমই। তো সেখান থেকে যদি আপনি এটা বাস্তবায়নের সোজা পথে যান, আপনার এখানে কোনো ক্ষতি নাই, কারণ আপনি আপনার যে 31 দফাকে প্রায়োরিটি দেন, সেখানেও তো আপনি 9 নম্বর দফায় বলেছেন যে আমি সাংবিধানিক সকল পদে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়ে নিয়োগ দেব। যদিও আমরা অন্য জিনিস দেখতে পাচ্ছি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন দলীয় লোককে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এটা তো আপনি বলেছেন। তা আপনি যেগুলো বলেছেন সেটার সাথে জুলাই সনদের তো খুব বেশি আকাঙ্ক্ষাগত পার্থক্য নাই। তাহলে এই পদ্ধতিগত এবং সাংবিধানিক তর্কগুলো তুলে না সরকারের লাভ হচ্ছে, না বিরোধী দলের লাভ হচ্ছে, জনগণ উল্টো হতাশ হচ্ছে। নতুন একটা স্টার্ট তারা দেখতে চাচ্ছিল। ফলে আমরা এখনও বলবো যে আপনারা যতই মকারি করেন আর যাই করেন, জনগণের এই আকাঙ্ক্ষাটা মেনে নিয়ে আপনারা সংবিধান সংস্কার পরিষদে বসলে সেখানেও আপনাদের 2/3 আছে, কোনো সমস্যা হবে না। অহেতুক এটা নিয়ে গো ধরে থাকাটা সরকারের দিক থেকে উচিত হবে না। ফলে যেটা আপনি রাজনৈতিক সমাধানের কথা বলেছেন, রাজনৈতিক সমাধান একটাই, সেটা হলো যে সরকারকে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে অধিবেশন ডাকলে ওই সংসদের মতো রেগুলার কাজ করবে। সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। সেখানে বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট আছে তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী সে করবে, আমাদের সেটা নিয়ে আপত্তি নাই। কিন্তু আপনাকে সংবিধান সংস্কার পরিষদটা এখন গঠন করতে হবে। এই পথে সরকার যাবে বলে আমরা প্রত্যাশা করি। জি, জনাব ইজাজ কবির, জনাব সালাউদ্দিন আহমেদ কি অপ্রয়োজনে একটা রাজনৈতিকভাবে সমাধানকৃত বিষয় নিয়ে উকিলি তর্ক করছেন? না, আমার ঠিক তা মনে হয় না। আমাকে যদি একটু ব্যাখ্যা করার সময়টা দেন, তা হলো যে আমি শুরুটা করতে চাই এইভাবে যে জুলাই সনদ নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। কারণ জুলাই সনদের প্রতি বিএনপি বা সরকারের ডেলি প্র্যাকটিস নিচ্ছে না, বরঞ্চ জুলাই সনদের ব্যাপারে সরকার এতটাই সিরিয়াস যে ওনারা চাচ্ছে না যে এই জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো ত্রুটি থাকুক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের আইনমন্ত্রী দুজনেই বলেছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে। এখন গণভোটের ব্যাপার বা জনগণের প্রায়োরিটির ব্যাপার যেটা আছে, যে এটা তুষার সাহেব ঠিকই বলেছেন, কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে পলিটিক্যালি আপনি যেই সিদ্ধান্তটাই নিচ্ছেন, এই সিদ্ধান্তটা নেওয়ার পরে আপনাকে এটার আইনি যে ফ্রেমওয়ার্কটা দিতে হবে, এটা পার্লামেন্টের মাধ্যমে দিতে হবে। এবং আইনি ফ্রেমওয়ার্কটা দিতে গেলে এই আইন প্রণয়নটা এমনভাবে করতে হবে যেন এটা লিগালি কোনোভাবে চ্যালেঞ্জ না হয়। সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে আসি জিনিসটা, যে 5ই আগস্টের যেই আন্দোলনটা হয়েছে, সাধারণ জনগণ এবং সবার ইয়েতে আন্দোলনটা হয়েছে, যে এটাকে আপনি আগে প্রথমে কিভাবে দেখবেন এটার এবং এই আন্দোলনের ফলে যে গভর্নমেন্টটা হয়েছে এইটার লেজিটিমেসিটা কোথা থেকে আসছে। সো ধরেন পিপলস বিল আর্টিকেল 7 অনুযায়ী এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে। তারপরে আপনার কনস্টিটিউশন রিফর্ম কমিশন হয়েছে। কনস্টিটিউশন রিফর্ম কমিশন হওয়ার পর পলিটিক্যাল পার্টিজের এক সাইড বললেন যে কনস্টিটিউশনটা রাখা যাবে না, কিন্তু কনস্টিটিউশন রিফর্ম কমিটি যেটা করলেন যে না, কনস্টিটিউশন ঠিক আছে, বললেন যে কনস্টিটিউশন কিছু কিছু অংশ রিফর্ম করা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার পলিটিক্যাল কনসেনসাসের জন্য আপনার এই ইয়েগুলি আসলেন, যেখানে সকল পলিটিক্যাল পার্টি একমত হয়ে আসলেন এবং কেউ যে যার মতো ডিসিশন দিলেন। কেউ একমত হলেন, কেউ দ্বিমত হলেন, কেউ না বলেননি, কিন্তু যে যার ওপিনিয়ন বা যে যার প্রসেস বা যে যার দলীয় পলিসি অনুযায়ী বলেছেন যে তারা সেটা ইমপ্লিমেন্ট করবেন। সেই ক্ষেত্রে জুলাই সনদেশে স্বাক্ষর হলো। তারপরে গণভোটটা হলো। গণভোটের মধ্যে যেটা হলো যে যেভাবে গণভোটটা হওয়ার কথা ছিল সেইভাবে প্রশ্নগুলি দেওয়া হয়নি। এটা হচ্ছে একতরফা পলিটিক্যালের একটা পার্টির একটা দাবি। তো সেই ক্ষেত্রে তারা যেটা সই করেছে, তারা দাবি করছে যে যেটা সই করেছে এসেছে সেই জিনিসটা, মানে যেটা আলাপ করে এসেছে সেটা সই করা হয়নি, এবং 4টা প্রশ্নের জায়গায় একটা উত্তর। সেই ক্ষেত্রে এখন আমি যদি বলি যে আপনি যদি এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অথবা কনস্টিটিউটেড পাওয়ার যেটা আপনি বলেন, কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা হচ্ছে যে পিপলস উইল, ডাইরেক্ট লেজিটিমেসি ফ্রম দ্য পিপল টু দি গভর্নমেন্ট। আর কনস্টিটিউটেড পাওয়ারটা যদি বলেন সেটা হচ্ছে যে পাওয়ারটা ডেলিগেট করে দেবে টু দ্য পার্লামেন্ট। এখন যদি কনস্টিটিউশন না থাকতো, সেই ক্ষেত্রে আপনি যখন এই যে রেফারেন্ডামটা হলো, রেফারেন্ডামটা হওয়ার আগ মুহূর্তে কিন্তু আমাদের কোর্টের আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এবং রেফারেন্ডামটা আমাদের কনস্টিটিউশনে বল হয়ে গেছে। কিন্তু এই রেফারেন্ডামটা সেই কনস্টিটিউশনের সেই রেফারেন্ডাম অনুযায়ী কি হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা নাই। তো সেটা যদি উল্লেখ না করা, প্রশ্নটা ভিন্ন জায়গায়। প্রশ্নটা জনাব তুষার যেটা তুলছেন যে এই এত প্রশ্ন তো বিএনপি এর আগে তুলেনি, নির্বাচন হয়ে গেল, গণভোটের জন্য বিএনপি হের পক্ষে ক্যাম্পেইন করলো, তারপরে বিএনপি হের পক্ষে ক্যাম্পেইন করেছে, বিএনপি এই প্রশ্ন আগে তুলেনি। এই প্রশ্নগুলি আসছে গিয়ে হচ্ছে
প্রণয়ন করার ক্ষেত্রে, কিন্তু প্রণয়ন করব না এই কারণে তা না। এবং এই যে প্রণয়নের ক্ষেত্রে যেসব লুপহোলসগুলি আছে এইগুলো ওভারকাম করেই বিএনপি প্রণয়ন করতে যাবে, যার ক্ষেত্রে এখন একটা সাইড যেটা বিরোধী দল বা এনসিপি বা তুষার সাহেবরা যারা বলছেন যে জুলাই সনদ ইমিডিয়েটলি করতে হবে, এক্ষুনি করতে হবে, যে এটা এই লুপহোলসের কারণে এইগুলা যদি ফিল আপ দ্য গ্যাপ না করা যায় তাহলে হয়তো একটা বিএনপি সরকার যেটা মনে করছে যে একটা সামনে লিগ্যাল কমপ্লিকেশনস থাকতে পারে, সেই কারণে এখন এই কথাগুলি আসছে। কিন্তু বিএনপি কিন্তু কখনো বলেনি যে আমরা করব না। তো এইগুলা কমপ্লিট করার পর ডেফিনেটলি এমনভাবে জুলাই সনদটা করা হবে যেটা যেন কোনো এটার লেজিটিমেসি, এটার লিগ্যালিটি নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন উত্থাপন না করতে পারে। জি, জনাব মাসুদ কামাল যদি এই প্রসঙ্গে কিছু যোগ করার থাকে। না, এখানে জিনিসটা হলো কি, অবস্থাটা এখন যা দাঁড়াইছে এটা হলো মানে কোন দল কি চায় তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। বিএনপি আগে চাইছে, গণভোটে ভোট দিতে বলছে, হাওয়া বলছে, তা আরেক রকমও বলছে। আমার ধারণা ওনারা মনের থেকে বলে নেই, ওনারা মনে করছে এটা না বললে পরে জামাত অথবা এনসিপি হয়তো তাদেরকে বলবে যে ওনারা জুলাই সনদ চায় না, এদেরকে এই ধরনের কথা ওনাদের উপর ব্লেম দিতে না পারে, এই জন্য একবার কইছে, তারা কেমন তো একবারই কইছে সে করলে। তো ওনারা আসলে আছে মূলত ওনাদের 31 দফা নিয়ে, ওনাদের 31 দফায় ওনারা বাস্তবায়ন করবে। ওর সঙ্গে অনেকগুলি ক্ষেত্রে জুলাই সনদের মিল হবে, যেগুলো মিলবে বলবে আমরা জুলাই সনদ এগুলো পালন করছি। আর অক্ষরে অক্ষরে পালন করা যেটা কথা বলছে ওটা বাদ কি বাদ, অক্ষরে অক্ষরে পালন কেমনি করে করবে? জুলাই সনদে কি আছে না আছে বাদ দেন, গণভোটের তো একটা জায়গায় আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলা হয়েছে, উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে, এটা তো গণভোটের মধ্যে আছে ভাই। পাবলিক তো এরকম হা দিছে না, এটাই তো বিএনপি করবে কিনা আমার সন্দেহ আছে। তারা বলবে তাদের নোট অফ ডিসেন্টে আছে, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কিন্তু গণভোট তো হয়েছে ভাই, এটার উপরে আপনি জুলাই সনদ বাদ দেন। নোট অফ ডিসেন্টে দেওয়া হচ্ছে কি পিয়ার পদ্ধতিতে না, 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 কোনটাতে হবে, আপনি মানে আমার কথা বলেন। পার্লামেন্টের সিট ভাইয়া, আমি বিশিষ্ট একটা কথা না বলি। জনগণের ভোটের, শুনেন, সেখানে নোট অফ ডিসেন্টের একটা আপনি আছে যে জুলাই তারা সনদে note of জনগণের dissent- অনুযায়ী না পার্লামেন্টের সিট অনুযায়ী হয়তো দিতে আচ্ছা, যাক, পারে, আমি কিন্তু বলি করবে না সেটা না। জনগণ আপনার নোট অফ ডিসেন্ট কিসে কিসে দিছে? জুলাই সনদে। ওনারা কি গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট দিছে? তো দেয় নাই। তো গণভোটের মধ্যে তো একটা দফাই আছে, স্পষ্ট করে একটা দফা আছে যে উচ্চ কক্ষ হবে ভোট প্রাপ্তির আনুপাতিক হারে, এবং জনগণ তো এটা হা দিছে। আপনার যে জনগণের হাকে আপনি ইগনোর করবেন কিভাবে? আপনি জুলাই সনদে আলী রিয়াজ সাহেব কি বানাইছে না বানাইছে সব আপনি গুল্লি মারেন, অসুবিধা নেই কোনো। কিন্তু গণভোটে যেটা আছে এটা আপনি ইগনোর করবেন কেমন? একটা দফা 4টা পার্ট না এটা মধ্যে গণভোটে, তার মধ্যে একটা পার্টে স্পষ্ট করে লেখা আছে এটা যে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ হবে। তো জনগণরা হা বলছে, পিপুলস উইলকে যদি আপনি অনার করেন, মূল বিরোধ তো এইটা, এই জায়গাটাতে ভাই মূল এত কিছু না, তো মূল বিরোধ তো এখানে। এখন আপনি বলছেন আপনি সাংবিধানিক প্রক্রিয়া করবেন, সংবিধান সংসদ বসবে, বসে 2/3 মেজরিটিতে পাস করবেন, করেন, সব করেন, কিন্তু উচ্চ কক্ষ নিয়ে কি করবেন ভাই? উচ্চ কক্ষ জনগণের যে উইল, এর বাইরে তো আপনি যাইতে পারেন না। যদি আপনি গণভোট মানেন, আপনি তো গণভোটকে একবার জন্য অস্বীকার করেন নাই, করেন নাই তো, তাহলে আপনি কি করবেন? ওটা করেন দেখি কিরকম পারেন। সেই জায়গাটাই তো কথা, যে এই কথাটা তো গণভোটে এই প্রশ্নটা আসার কথা ছিল না। ওটা এই আসার জায়গাটা- কথা ছিল, এই- আইসা তো এই যে- বলছে। হ্যাঁ, আইসা পড়ছে। আসার পর আইসা আপনি পড়ছে, বলছেন যে হ্যাঁ বলতেন। যেটা স্বাক্ষর করা হয়েছে সেই জিনিসটা অনুযায়ী আসে নাই, এটাই তো বিএনপি বলার চেষ্টা করছে। এবং সেই চেষ্টা জায়গা করেছে, কথা কি বলে? বলেই তো, বলছে কেন বলছে না যে আমরা কথা বলে আসলাম একটা, আর সই করার সময় পেলাম না। ঠিক আছে, তাহলে গণভোটের বলতে পারি না। প্রশ্ন- এখন কথা হচ্ছে যে গণভোটের প্রশ্ন সেটাই আলোচনা বললাম। করে তো আপনি হ্যাঁ, গণভোটের পক্ষে গণভোটের প্রশ্নে, হ্যাঁ, এখন গণভোটের প্রশ্নে 4টা, আমি তো বললাম তো 4টা প্রশ্নের একটা উত্তর। এখন আমি স্বয়ং নিজে 2টাতে হ্যাঁ 2টাতে না, কিন্তু এখন আমি যদি না দিতে যাই তাহলে এই যে জুলাইয়ের যে আত্মত্যাগ, জুলাইয়ের যে রক্তক্ষরণ, এটাকে তো অস্বীকার করা হবে। তো সেই ক্ষেত্রে তো আমরা হ্যাঁ বলতে বাধ্য হয়েছি, আমরা হ্যাঁ বলেছি। এবং এখন এইটা যদি পিপুলস উইল হয়, পিপুলস উইল এইটাই, কিন্তু এটা পালন করা হবে কিনা এটা আপনার সন্দেহ হচ্ছে। আপনি কিছুদিন দেখেন কিভাবে করা হয়, যদি না হয় তখন আমার মনে হয় এটা তাহলে নিয়ে সাওয়ার তুষার ছোট্ট করে, তাহলে ন্যায়যুক্ত হবে। জুলাই সনদ এবং গণভোট কি সাংঘর্ষিক? না, আমি সেরকম মনে করি না। কারণ যেগুলো- একটাতে note of dissent আছে, note of dissent একটাতে তো আছে, নেই। হ্যাঁ, কিন্তু যেগুলো ফান্ডামেন্টাল যে 2-1টাকে চিহ্নিত করা হয়েছে সেগুলো গণভোটে এসেছে, এবং আপনি এটা দেখে সজ্ঞানে এটার পক্ষে বলেছেন। বলার পরে এখন আবার এই প্রশ্নগুলো তোলাটা যৌক্তিক মনে করি না। ধরেন আপনি 100টা প্রশ্নের মধ্যে আপনি 100টাতে কখনো একমত হবেন না, 70টাতে আপনি একমত, 30টাতে আপনি একমত না, তাহলে কি আপনি আপনার 70টা ছেড়ে দেবেন?
ফলে আপনাকে হ্যাঁ বলতে হয়েছে স্বাভাবিকভাবেই। একটা ছোট জিনিস রেসপন্স করি, যেটা ভাই বলেছেন যে বিএনপি চায় যে লিগ্যাল কমপ্লিকেশন যেন তৈরি না হয়, লিগ্যালি যেন চ্যালেঞ্জ না হয়। লিগ্যালি যেন চ্যালেঞ্জ না হয় এই জন্যই সংস্কার পরিষদ, কারণ সংসদে ইতিপূর্বে এই ধরনের বড় বড় যে সংশোধনগুলো আপনি এখন এনেছেন, পরবর্তীতে আদালত বলেছে বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, সুতরাং বাতিল। এই ঘটনা বাংলাদেশে একাধিকবার ঘটেছে। এই কারণেই কিন্তু এবার ইন্টেন্স আলোচনা হয়েছে শুধুমাত্র পদ্ধতিগত প্রশ্নে, এবং সেখানেই সংস্কার পরিষদের সবাই একমত হয়েছে। ফলে লিগ্যালি সাউন্ড পদ্ধতি এটাই, যদি আপনি লিগ্যাল ওইটা গঠন করতে গেলেও পার্লামেন্টে আবার আইনের মাধ্যমে ওইটা গঠন করতে হবে। এটা যে মুখে বলে দিলে এটা গঠনটা হবে না, ওইটারও আবার আলাদা একটা প্রক্রিয়া আছে, ওইটার আবার আলাদা একটা প্রক্রিয়া ওই গণভোটে আছে তো এই প্রশ্ন। গণভোটে থাকুক, কিন্তু অধ্যাদেশ আদেশ যেটা হয়েছে, আদেশ নিয়ে আবার একটা ছোট্ট লিগ্যাল লুপ হোলস আছে যেটা পূরণ করতে হবে। কারণ আপনি তো কনস্টিটিউশন রিফর্ম কমিশন তো আর বলেনি যে কনস্টিটিউশনটা বাদ, অ্যাজ এ রেজাল্ট আপনার যেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা সেটা ইউজ করা হচ্ছে না, এখানে একটু ডাইলেমা আছে। এবং যেহেতু আবার না, এটা কনস্টিটিউশনটা যদি আপনি পুরোটা বাতিল করে দিতেন, বাতিল করে দিয়ে বলতেন যে না এটা পিপলস বিল আর্টিকেল 7 অনুযায়ী এই সরকারটা হয়েছে, আপনি একদিকে বাতিল করেননি, অন্যদিকে কনস্টিটিউশনের কিছু কিছু অংশ রিফর্ম করার কথা বলেছেন, অন্যদিকে আদালতের প্রেক্ষাপটে আপনার তত্ত্বাবধায়ক সরকার এবং রেফারেন্ডাম এসেছে। সো এই জায়গাগুলিতে একটু গজামেল হয়ে গেছে, যার কারণে এই লুপহোলসগুলি একটু স্ট্রাগলসাম, এবং এগুলো ওভারকাম করতে হবে। আদারওয়াইজ অনেক জুলাই সনদের আসলে জন্য এটা ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।